দর্শক স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান লোকাল পলিটিক্সে। দর্শক আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের নির্বাচনী ভাবনা এবং তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। তিনি ঢাকা ৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির। রফিকুল ইসলাম রাসেল, আপনাকে স্বাগত এশিয়ান লোকাল পলিটিক্সে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, শুরুতেই জানতে চাইবো যে আপনার যে রাজনৈতিক ক্যারিয়ারটা, সেটার শুরুটা কেমন, কিভাবে হলো, বা আপনার রাজনীতিতে আপনার হাতেখড়ি কেমনে হলো? আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার রাজনীতির বেড়ে ওঠাটা হচ্ছে ছাত্র রাজনীতি দিয়ে। ছাত্র রাজনীতি করে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার পর তারপর বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হয়েছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলাম শাহাবুদ্দিন লালটু এবং আজিজুল বাড়ি হেলাল কমিটির। পরবর্তীতে আজিজুল বাড়ি হেলাল এবং শফিউল বাড়ি বাবুর কমিটিতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাঠাগার সম্পাদক হয়েছিলাম। এর পরবর্তীতে সুলতান সালাউদ্দিন টুকু এবং আমিরুল ইসলাম খান আলিমের কমিটিতে আমি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলাম। পরবর্তীতে রাজনীতি যেহেতু করি, রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি, পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হয়েছিলাম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছিলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। যে আপনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এই বিষয়টি একটু জানতে চাবো যে আপনি 2015 সালের কাউন্সিলর হয়েছিলেন। তো ওই সময়টা রাজনীতি কতটা প্রতিকূল ছিল আপনাদের জন্য? আসলে আপনারা জানেন, একটি বৈরী পরিবেশে আমাদের যখন বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, ঠিক তেমনই এক পরিবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি অংশগ্রহণ করি। যেহেতু আমি সেখানকার আদি ঢাকাবাসী, বিষয়টা হচ্ছে আমি লোকাল ছেলে, তাই লোকাল ছেলের কারণে সেখানে সাধারণ জনগণ, আমার এলাকার যারা ছিল, তারা আমাকে পর্যাপ্ত সহযোগিতা করেছিল। আপনারা সেই সময় দেখেছেন রাতের অন্ধকারে কিন্তু রাতের বেলা ভোট নিয়েছিল। তখন আমি যখন খবর পেয়েছিলাম যে আমার এক মৌলভীবাজার কমিউনিটি সেন্টারে ভোট মারা হচ্ছে, তখন আমি সেই সময় এলাকার লোকজনকে সবাইকে আহ্বান জানিয়েছিলাম এবং এলাকার লোকজন সকলে রাস্তায় নেমে পড়েছিল। এবং তখন মৌলভীবাজার কমিউনিটি সেন্টারে আমি যাই, তখন এই ভোট যে তারা দিচ্ছিল রাতের বেলা, তখন তাকে সেটা বাধাগ্রস্ত করি। প্রচুর লোকজন আমার সাথে ছিল। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে আপনি তো ঢাকা ৭ আসন থেকে এবার মনোনয়ন চাচ্ছেন। তো ঢাকা ৭ আসনে দেখা যায় যে বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করে থাকেন, সেটা যে দলেরই হয়ে থাকুক। তো এই ক্ষেত্রে আপনার মনোনয়ন পাওয়াটা কতটা চ্যালেঞ্জিং মনে করছেন আপনি? দেখেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য, গণমানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। যেহেতু প্রতিকূল একটা অবস্থায় কিন্তু আমি কাউন্সিলর হয়েছিলাম, এবং তখন আমি বিএনপির যে মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে সাথে নিয়ে আমি জয়যুক্ত হয়েছিলাম। আমি দলের কাছে প্রমাণ করেছিলাম যে ওই এলাকার গণমানুষ আমার সাথে আছে। তাই যেহেতু রাজনীতি করি, আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা ছিল। আর বিশেষ করে আমাদের ঢাকা ৭-এর যে নির্বাচনী এলাকা, সেটা একটি ব্যতিক্রম ধর্মী এলাকা। সেখানে প্রায় 92% লোক আর লোকাল। আমাদের অন্যান্য আসনের চেয়ে ঢাকা ৭-এর আসনটা একটু ব্যতিক্রম। এখানে লোকাল জনগণের বসবাসটা বেশি। সে কারণে এখানে লোকাল ছেলে হিসাবে, যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা, আমি সাবেক কাউন্সিলর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, বিভিন্ন দলের যে কোনো সময় দায়িত্ব পালন করেছি, সেজন্য এলাকার জনগণ, সর্বস্তরের জনগণ চাচ্ছে যে আমি একটু বৃহৎ পরিধি নিয়ে রাজনীতি। এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু লোকাল পলিটিশিয়ান এবং বেশিরভাগ জনগণ, বেশিরভাগ ভোটারই আপনাদের লোকাল, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টিকে এগিয়ে রাখবেন কিনা, বা এটি আপনার জন্য প্লাস পয়েন্ট হবে কিনা?
অবশ্যই এটি আমার জন্য প্লাস পয়েন্ট। আসলে আরেকটা জিনিস জানতে চাই যে যেহেতু আপনি লোকাল, আপনার কাছে ভোটারদের প্রত্যাশাটাও বেশি থাকবে কিনা? স্বাভাবিক, একজন রাজনীতিবিদের কাছে যে প্রত্যাশা তো থাকবেই, প্রত্যাশা যেমন থাকবে জবাবদিহিতাও থাকবে। কারণ দীর্ঘ 17 বছর কিন্তু জনপ্রতিনিধির সাথে সাধারণ জনগণের কোনো সম্পর্ক ছিল না, তাদের কোনো জবাবদিহিতাও ছিল না, তারা তাদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাজনীতি পরিচালিত করেছিল। কিন্তু আমরা জানি যে আগামীতে একটি নির্বাচন, সেই নির্বাচনটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সাধারণ মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। এখন সাধারণ মানুষের কাছে যার বেশি গ্রহণযোগ্যতা থাকবে সেই নির্বাচিত হবে। আপনি স্বেচ্ছাচারিতার কথা বলছেন গত 17 বছরের, কিন্তু আপনি 2015 সালের যে কাউন্সিলর ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সে সময় আপনি কিভাবে কাজ করেছেন বা সে সময় কাজ করাটা আপনার জন্য কতটা কঠিন ছিল? আমাকে টোটালি কাজ করতে দেয়নি, বুঝছেন। প্রায় 1 থেকে নিয়ে 1.5 বছর আমি বসতে পেরেছি আমার কাউন্সিলর অফিসে। আমাকে বিভিন্ন মামলায় জর্জরিত করা হয়েছিল। আমাকে শুধু আমার এলাকা না, চকবাজার, বংশাল কিংবা লালবাগে না, আমাকে শাহবাগ, রমনা, ইভেন কি পল্টন থানা, মতিঝিল থানা আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 145টি মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছিল। আমাকে চকবাজারের 3টি মামলায় 5 বছর 9 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমি তো এই কারাদণ্ড কোনো কারণ কিংবা কোনো এক্সকিউজ ছিল না যে আমার কর্মকাণ্ডে কিংবা কিছুতে, কিন্তু রাতের অন্ধকারে কোর্ট বসিয়েও কিন্তু আমাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু আপনি কাউন্সিলর ছিলেন এবং বেশ নির্যাতিত হয়েছেন, তো বোঝা যাচ্ছে যে আপনি বেশ জনপ্রিয় ছিলেন। তো এই জনপ্রিয়তা কি আপনার দল কিছুটা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কিছুটা আপনাকে এগিয়ে রাখবে কিনা? দেখেন, যে কথাটি বলবো, যেহেতু আমরা ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা, আমরা কিন্তু এই পার্টির প্রোডাক্ট, আমরা কিন্তু অন্য পার্টির থেকে এখানে আসিনি। এই পার্টি আমাদেরকে তৈরি করেছে। দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি প্রায় 35 বছর আমার পথ ছিল এই রাজনীতিতে। যেহেতু দলের বাইরে আমরা কখনো যাব না, দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। যে এখন লোকাল যে অবস্থা, মানে গণমানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবেন। এই বিষয়টি অনুধাবন করে ঢাকা 7-এর ভিতর যে সাধারণ গণমানুষের সাথে যার সম্পৃক্ততা বেশি, যার গ্রহণযোগ্যতা বেশি, ইনশাল্লাহ আমি মনে করি সে বিবেচনায় আমাকে ইনশাল্লাহ আগামীতে ঢাকা 7-এর মনোনয়ন দিবে। যেহেতু আপনি ঢাকা 7-এর লোকাল পলিটিশিয়ান বা স্থানীয় লোক, তো নিশ্চয়ই আপনি ইতিমধ্যে এই ঢাকা 7-এ কী কী সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনি চেক করেছেন বা জেনেছেন। কি কি সমস্যা আছে বলে আপনি মনে করছেন বা কি কি সমস্যাগুলো সমাধান করা উচিত আপনি যদি নির্বাচিত হন? দেখেন, আমাদের পুরানো ঢাকার নানাবিধ সমস্যা রয়েছে। আমরা কিন্তু সমস্যাগুলোর সমাধানে আসি নাই কখনো। যারা জনপ্রতিনিধি হয়েছে তারা কিন্তু শুধু নিজেদের স্বার্থের জন্যই রাজনীতি করেছে। দীর্ঘদিনের পুরানো ঢাকার সমস্যা আমাদের জর্জরিত। আমাদের পুরানো ঢাকার যে অল্প বৃষ্টিতে পানি জমে যায়। আপনি বাংলাদেশকে ডিজিটাল করেছেন, কিন্তু আপনার পা দিকে তাকালে দেখা যায় যে পানি সয়লাব পুরানো ঢাকার নোংরা পানিতে। এখানে মসজিদে যাওয়ার মুসল্লিদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, স্কুলগামী ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এর আগে যখন আপনি নির্বাচিত হয়েছিলেন কাউন্সিলর হিসেবে তখন তো কাজ করতে পারেননি, এখন আপনি কি উদ্যোগ নিয়েছেন যে এই পানি নিষ্কাশনের জন্য বা এই জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য? জলাবদ্ধতা বিষয়টা হচ্ছে যে কোনো সমস্যাই কিন্তু বড় সমস্যা নয়। আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে সাধারণ জনগণের কল্যাণের জন্য কাজ করেন, তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনি সকল সমস্যার সমাধান করতে পারেন। বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি বলবো, আমাদের পুরানো ঢাকার পঞ্চায়েত প্রথা আছে, কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন আছে। একজন জনপ্রতিনিধি কোনো দলের কিন্তু হয় না,
সামাজিক সংগঠন যারা আছে, সামাজিক সংগঠন এবং প্রথা পঞ্চায়েতের বিভিন্ন কমিটি আছে, এদেরকে যদি সম্পৃক্ত করে আমরা পুরানো ঢাকায় এক একটি এলাকায় আইডেন্টিফাই করব যে কোথায় সমস্যাগুলো আছে। আমরা যদি সম্মিলিত চেষ্টা করি, সকলে মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমি মনে করি যে এক একটি সমস্যার আমরা সমাধান করতে পারব। আরেকটি বিষয় জানতে চাই যে পুরান ঢাকায় কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে কিশোর গ্যাংয়ের বেশ উৎপাত দেখা যাচ্ছে বা উপদ্রব দেখা যাচ্ছে। এই কিশোর গ্যাংয়ের উপদ্রব কমাতে আপনি কি পদক্ষেপ নেবেন? জানা যায় যে আমরা অনেক সময় দেখেছি যে এই কিশোর গ্যাংয়ের পেছনে রাজনৈতিক নেতাদের হাত থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার কি পরিকল্পনা আছে? বিষয়টা হচ্ছে কি, ধরেন কিশোর গ্যাংয়ের যে কথাটা বললেন আপনি, এটা বাস্তবসম্মত কথা, এটা আসলেই সঠিক যে কিশোর গ্যাংয়ের মানে আমাদের ঢাকা শহরে অনেক জায়গায় কিশোর গ্যাংয়ের যে দৈরাত্য চলছে, তাদের জুলুম নির্যাতন চলছে, এটা হচ্ছে কি দীর্ঘদিন স্বৈরাচার ক্ষমতায় ছিল। তারা গণমানুষের সাথে কখনো সম্পৃক্ততা ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু তারা কিন্তু এই কিশোর গ্যাংকে সবসময় প্যাট্রোনাইজ করতো। তাদের মিছিল মিটিং থেকে কিন্তু বর্তমানে যারা মনোনয়ন প্রত্যাশী বা যারা রাজনীতিতে আছেন, তারাও কিন্তু অনেকে এই কিশোর গ্যাংকে যা অনেকটা শেল্টার দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা কি পরিকল্পনা রয়েছে? দেখেন, বিষয়টা হচ্ছে যে আমরা যদি প্রতি ঘর থেকে, মানে আমি বলতে চাচ্ছি যে অন্যায়কে যদি আমরা নির্মূল করব, মানে অন্যায়কারী যেই হোক, যদি অন্যায়কে আমরা দমন করব, তাহলে অন্যায়কারীর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে না। আমি যে আপনাদের মাধ্যমে বললাম যে আমাদের পুরানো ঢাকায় পঞ্চায়েত প্রথা আছে, সামাজিক সংগঠন আছে, এইখানে যদি আমরা কাজ করি, সামাজিক সংগঠন এবং পঞ্চায়েত প্রথার মাধ্যমে যদি আমরা সকলকে নিয়ে কাজ করি, তাহলে ইনশাল্লাহ প্রতিটি এলাকার থেকে আমরা কিশোর গ্যাং মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনি 5 আগস্টের পর থেকে নিশ্চয়ই আপনারা স্বাধীনভাবে রাজনীতি করছেন, বেশ ভালোভাবে রাজনীতি করছেন, জনগণের কাছে যেতে পারছেন। তো এই জনগণকে আপনাদের রাজনীতির সাথে সম্পৃক্ত করতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কি কি পদক্ষেপ এ পর্যন্ত আপনি নিয়েছেন? মানে এখানে হচ্ছে যে আমাদের গণমানুষের সাথে তো আমাদের রাজনীতি আছে। এই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, সে এলাকার অনেক সমস্যাই আছে, ওই এলাকার সাধারণ জনগণের সাথে আমরা কথা বলছি, বিভিন্ন মসজিদ কমিটিতে কথা হচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কথা হচ্ছে। যেখানে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা আছে, সেখানে আমরা সিটি কর্পোরেশন এবং ওয়াসার মাধ্যমে এখানে ধরেন ব্যবস্থা নিচ্ছি আমরা। এখানে ধরেন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিচ্ছি আমরা। সিটি কর্পোরেশন এক্ষেত্রে আপনাদের কতটুকু সহযোগিতা করছে? মানে এখন বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে আমরা যেহেতু সাবেক কাউন্সিলর ছিলাম, আমাদের সিটি কর্পোরেশনের সাথে একটি সম্পর্ক আছে, বিরাজমান আছে, তাই আমাদের প্রায়োরিটি একটু দেয় সিটি কর্পোরেশন। আমরা যারা সাবেক কাউন্সিলর, যাদের সাথে কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারীর সাথে একটি সখ্যতা ছিল। আপনি কি মনে করছেন যে এই অন্তর্বর্তী সরকার আছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এখন চালাচ্ছেন একজন প্রশাসক, তো সেক্ষেত্রে প্রশাসক না থেকে যদি একজন মেয়র থাকতেন, তবে কাজগুলো আরও সহজ হতো বলে মনে হয় কিনা? এটা তো স্বাভাবিক বিষয়। মেয়র হচ্ছে একজন জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত মেয়র। তা মেয়রের তো একটা জবাবদিহিতা থাকে, তার কাজের জবাবদিহিতা থাকবে এবং তার জনগণের কল্যাণের জন্য তাকে কাজ করতে হবে। একজন প্রশাসক শুধু রুটিন ফলো আপ করে তাই সে অফিসে আসে এবং অফিস থেকে চলে যায়, তার সাথে কিন্তু জনমানুষের কোনো সম্পৃক্ততাও থাকে না, এবং সে জনগণের দুর্ভোগ কী হলো এবং জনগণ কোন ক্ষেত্রে লাভবান হলো সেই বিষয়ে সে কখনো। এই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আসলে কি মানে সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের প্রশাসক আপনাকে কতটুকু সহযোগিতা করছে এই আপনার এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য? না, এখন আমি যে আপনাকে বললাম যে প্রশাসক কিন্তু আমাকে সহযোগিতা করছে না, ব্যক্তিগত সম্পর্কের কারণে, যেহেতু আমরা সাবেক কাউন্সিলর ছিলাম,
ব্যক্তিগত সম্পর্কের কারণে সিটি কর্পোরেশনের কর্মচারীদেরকে আমরা সম্পৃক্ত করছি, কিন্তু প্রশাসক থেকে কিন্তু আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। প্রশাসক থেকে সহযোগিতা পাচ্ছেন না, কিন্তু আপনি যখন কাউন্সিলর ছিলেন তখন তো আপনি কাজ করতে পারেননি, কিন্তু এখন পাচ্ছেন, এই বিষয়টা কিভাবে এলো? এই বিষয়টা হচ্ছে যে তখন কিভাবে পারবো, তখন তো একটি স্বৈরাচার সরকার ছিল, তখন স্বৈরাচার সরকারের প্রধান লক্ষ্য ছিল যে দমন নীতি। স্বৈরাচার সরকার তখন দেখেছিল যে মাত্র গুটি কয়েক লোক বিএনপি থেকে কাউন্সিলর হয়েছে, কিভাবে তাদেরকে দমন করা যায়, কিভাবে তাদেরকে মামলা দেওয়া যায়, কিভাবে তাদেরকে জেলে ঢুকিয়ে রাখা যায়, সে বিষয়ে তারা তাদের কর্মকাণ্ড ছিল, কিন্তু তারা তো তখন আমাদের সহযোগিতা করেনি। এখন যেহেতু বাংলাদেশের 5ই আগস্টের পর একটি বৈরী অবস্থা থেকে আমরা মোটামুটি একটি স্বাধীন অবস্থায় আছি, সে এইখানে এখন অনেকেই একটু জবাবদিহিতার ভিতর আসছে, কারণ আগামীতে পথ চলার ক্ষেত্রে তাহলে তাদেরকে তো জবাবদিহিতার ভিতর আসতেই হবে। সকল মানুষের এবং সকল রাজনীতিবিদের যে কোনো কর্মকাণ্ডে তাদের অবশ্যই জবাবদিহিতা থাকা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনার এলাকায় তো বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচারণা চালাচ্ছে, তো তারা আপনার ভোটের মাঠে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বলে আপনি মনে করছেন? দেখেন, যে বিষয় বাংলাদেশের রাজনীতিটা, আমরা চাচ্ছি রাজনীতিটাকে একটু পরিবর্তন করার জন্য। বাংলাদেশের যে মিছিল মিটিংয়ের রাজনীতি, একঘেয়েমি রাজনীতি, সেই রাজনীতিকে পরিবর্তন করতে চাচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমান। রাজনীতিকে গুণগত মান দিতে চাচ্ছে, রাজনীতি যাতে গণমানুষের সাথে সম্পৃক্ত হয়, মানে একজন রাজনৈতিক নেতার যাতে জবাবদিহিতা থাকে। সে আলোকে আমি বলবো তারা 5ই আগস্টের পর কোনো একটি রাজনৈতিক দল প্রতিনিয়ত ওয়ার্ক করছে, প্রতিনিয়ত তাদের 300 আসনে তাদের মনোনীত প্রার্থী প্রায় চূড়ান্ত, প্রতি সপ্তাহে এই শুক্রবার থেকে নিয়ে শুরু করে এই বিষয়ে একটু বলতে চাই যে তারা কিন্তু 300 আসনে মনোনয়ন প্রত্যাশী এবং কারা মনোনয়ন পাচ্ছে সেটি ঘোষণা দিয়েছে, কিন্তু আপনার দল এখনো সেভাবে ঘোষণা দেয়নি। সেক্ষেত্রে প্রচারণায় পিছিয়ে যাচ্ছেন কিনা আপনারা? না, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেখানে প্রতিযোগিতা থাকবে। আর বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনার গণতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে এখানে অনেকেই মনোনয়ন প্রত্যাশী থাকবে। দল যাকে মনে করবে যে এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার গণমানুষের জন্য কে ফিটেস্ট, দল তাকেই মনোনীত করবে। আমরা তো একটি গণতান্ত্রিক দলের সাথে সম্পৃক্ত, কিন্তু ওরা তো অন্য রাজনৈতিক দল, ওরা তো ফিক্সড করে ফেলেছে এখানে। এখানে যে কথাটা আমি একটু বলবো আপনাকে, অনেকে আওয়ামী লীগের সাথে ছিল, অনেক ব্যবসায়ীরাও আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু তাদেরকে কিন্তু তারা মনোনয়ন দিয়েছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে তো এটা হবে না। আচ্ছা, আপনার সঙ্গে আরেকটা বিষয়ে আলোচনা করতে চাই যে 5 আগস্টের পর দেশে সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, এবং এলাকার ভিত্তিক চাঁদাবাজি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনার এলাকার পরিস্থিতি কেমন? আমার এলাকা বরাবরই একটি শান্ত এলাকা। এই এলাকায় আপনারা জানেন একটি ব্যবসায়িক এলাকা, আর এই ব্যবসায়িক এলাকায় তো আমরা জানি যে চাঁদাবাজিটা বেশি হচ্ছে। না, আমার এলাকাটা একটু ভিন্ন, মানে আমার এলাকাটা হচ্ছে কি ব্যবসায়িক এলাকা, তো এখানে আমি বললাম যে 92% লোক লোকাল। এখানে যারাই আছে, যারাই বসবাস করে, আমরা যারা আছি, আমাদের এইখানে চাঁদাবাজির সংখ্যাটা খুব কম। মানে আমি এখানে এসে যদি বলি যে চাঁদাবাজি নাই, এই কথা বললে তো হবে না। এইখানে হচ্ছে কি চাঁদাবাজিটা জিরো। আমি বলি আপনাকে, 5ই আগস্টের পর কিছু সুবিধাবাদী লোকজন যারা একসময় আওয়ামী লীগ করেছে, তারা বিএনপির কিংবা অন্যান্য দলের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কৌশলটা অবলম্বন করেছে। তারা আমাদের রাসেল ভাই, অভিযোগ কিন্তু আপনার দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি আসছে, তো সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় চাঁদাবাজি জিরোতে নামিয়ে আনতে বা কমাতে কি কি পদক্ষেপ নিয়েছেন?
এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আপনার আমি আপনাদের সম্মুখে যে কথাটি বলবো, দেশবাসীকে যে জিনিসটা আমি জানাতে চাই, এখানে যদি দল আমাকে মনোনীত করে তখন কিন্তু দায়বদ্ধতা আমার, তখন কিন্তু টোটাল দায়বদ্ধতা আপনি আমাকে দিতে পারবেন যে আপনি এখানে জনপ্রতিনিধি, হয়তো আপনি নির্বাচন করছেন, আপনার এখানে চাঁদাবাজি হচ্ছে, আপনি এখানে জবাব দিয়ে দেন। এটা যেহেতু এখনও দল আমাকে মনোনীত করে নেই, সেখানে অনেক ক্যান্ডিডেট আছে আমাদের এখানে। হ্যাঁ, এখানে একার পক্ষে তো সব কিছু সম্ভব না, একার পক্ষে সম্ভব না। আপনার কাছে আমি শেষ প্রশ্ন যেটি করব সেটি হচ্ছে, আপনার আসন ঢাকা ৭ বেশ হ্যাভিওয়েটদের আসন, এখানে অনেক মনোনয়ন প্রত্যাশী আছে। যদি আপনি মনোনয়ন না পেয়ে থাকেন, যদি না পান, তবে আপনি কি করবেন? শুনেন, আমি যদি মনোনয়ন নাও পাই, তাহলে আমি যেহেতু রাজনীতি করি, আমি একটি দল করি, আমি দলের আদেশ নিষেধ অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব। এবং আমরা যে দীর্ঘদিন গণমানুষের সাথে যে আমাদের সম্পৃক্ততা, সেটা আমার সাথে থাকবে ইনশাল্লাহ। সেটার জন্য আমি কাজ করব, সাধারণ মানুষের দোরগোড়ায় আমি পৌঁছে যাব, সাধারণ মানুষের আপদে বিপদে আমি কাজ করব, এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য ইনশাল্লাহ আমি কাজ করব। রফিকুল ইসলাম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। আমরা আশা করব আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন, এবং যদি নির্বাচন তো হন, তবে দেশ এবং দলের জন্য ভালো কিছু করবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং এশিয়ান টিভির মাধ্যমে আমি আমার এলাকার সকল স্তরের জনগণের কাছে দোয়া প্রার্থী, সবাই যাতে আমাকে দোয়া করে, ইনশাল্লাহ আমি যাতে ধানের প্রতীক মনোনীত হই এবং এলাকার গণমানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, লোকাল পলিটিক্স আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।